প্রথমত যে বাজেট এখনই কি বলবার সময় হয়েছে কিনা, কিংবা বিএনপি এরই মধ্যে যেসব পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো মোটামুটি জনবান্ধব বলা হচ্ছে, তো সেই জায়গায় তো আমরা বিএনপির উপর আস্থা রাখতে পারি কিনা। সার্বিকভাবে ব্যাংকিং ব্যবস্থাপনার কথা বলা হয়েছে, সেই জায়গায়ও কি খুব বড় ধরনের কোনো অসঙ্গতি আপনার কাছে মনে হয় কিনা, যার জন্য পরবর্তী সময়ে আস্থা রাখতে পারছেন না? আমি যেটা বলতেছিলাম যে প্রথমত যেমন বাজেটের সাইজ কত হবে, বাজেটের রেভিনিউ টার্গেট কত, এইগুলো কিন্তু সরকার থেকে পাওয়াই তথ্য। এগুলো কিন্তু আমরা আমাদের মতো বলতেছি, এগুলো সরকার বলেছে। এবং আমি যেমন একটু আগে যে এই বিএনপি সরকারের যে ট্যাক্স, ইনকাম ট্যাক্সের যে টেবিলটা দিলাম, এটা কিন্তু তারা কালকে যে ফাইন্যান্স বিলটা প্রকাশ করবে 158 পেজের 26-27, আমি কিন্তু সেই ফাইন্যান্স বিলের ডকুমেন্টটা সামনে নিয়ে বলতেছি, মানে জি। এটা কিন্তু তাদের ডকুমেন্ট। ফাইন্যান্স বিলটা হচ্ছে আমার কাছে আছে, এটা আপনারা কালকে পাবেন নিশ্চয়ই। বাট যেটা বললেন যে হ্যাঁ, অ্যালোকেশনের ব্যাপারে আমরা এখনো জানি না যে কোন খাতে কত অ্যালোকেশন যাচ্ছে। তবে আমরা শুধু এটা শুনেছি আপনার শিক্ষামন্ত্রী থেকে, উনি বলেছেন যে ওনারা শিক্ষায়, উনি একবার বলেছিলেন যে শিক্ষায় এবারই 5% দেওয়া হবে জিডিপির। পরে উনি বলেছেন যে ওনারা নাকি 3.5% চেয়েছিলেন, 2% মতো পাবেন। এটা ছাড়া আমরা অন্য কোনো খাতের অ্যালোকেশনটা জানি না, এটা আসলে কালকে জানতে পারবো। তো আমরা দেখেন যে আপনারা যদি বিএনপির অর্থনৈতিক আম, চিন্তাটা চিন্তা করেন, যে যেমন ইশতেহার, আপনি যদি বিএনপি ইশতেহার দেখেন, অর্থনৈতিক খাত নিয়ে তাদের আসলে তাদের কোর আইডিয়াটা কি, এটা কিন্তু খুব একটা স্পষ্ট না। মানে তারা আচ্ছা, আগের এতদিনের যে অর্থনৈতিক ব্যবস্থা ছিল, আমি একদম কোর আইডিয়া বলতে বোঝাচ্ছি যে তারা কি তারা কি প্রোগ্রেসিভ ট্যাক্সের পক্ষে, তারা কি ডিরেগুলেশনের পক্ষে, তারা কি বেশি গভর্নমেন্ট রেগুলেশনের পক্ষে, এটা কোনোটা নিয়ে আমরা খুব একটা ক্লিয়ার না। আমরা আমরা সোশ্যাল সেফটির ক্ষেত্রে বুঝি যে তারা ওকে, তারা হচ্ছে অনেক সোশ্যাল সেফটি নেটের অনেক পদ্ধতি, অনেক কিছু করতে চায় তারা। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড। স্বাস্থ্য কার্ড, অনেক কার্ড টার্ড দিতে চায়। কিন্তু আপনি দেখেন অর্থনীতির ক্ষেত্রে তারা তারা কতটুকু, তারা কি রেগুলেশনের পক্ষে না ডিরেগুলেশনের পক্ষে, তারা কি তা কি হেভি ইন্ডাস্ট্রির পক্ষে নাকি সার্ভিসের পক্ষে, এইসব ব্যাপারে কিন্তু আমাদের কোনো আইডিয়া নেই। স্পষ্ট এটা ধারণা দেন। আইডিয়াটা এবং আলোচনাটাও আসে না, এটা হচ্ছে দুই দিকেই সমস্যা আছে, আলোচনাটাও আসে না আমাদের দেশে। কিন্তু তারাও এটা কখনো ক্লিয়ার করে না, এই কারণে হচ্ছে আমরা আসলে জানি না তারা আসলে কোন দিকে চলে যায়। আচ্ছা। আর গভর্নরের ক্ষেত্রে যেটা বললাম, যেটা আমি আগেও বলছিলাম, আমি যেহেতু ইউএস এর উদাহরণ দিলাম, আপনি পৃথিবীর যে কোনো ভালো দেশে যান, যে কোনো খারাপ দেশে যান, সবসময় সেন্ট্রাল ব্যাংক, এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট অথরিটি হওয়ার কথা। এবং বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকও ইন্ডিপেন্ডেন্ট অথরিটি করার একটা চেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার করেছিল। ডিসেম্বর মাসে একটা অধ্যাদেশ হওয়ার কথা ছিল, যেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্ট করে দেওয়ার। সেটা হচ্ছে আটকে দিয়েছিলেন তৎকালীন অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা সালেউদ্দিন। তিনি এটা আটকে দিয়েছিলেন, এবং তিনি কিন্তু এখন আবার বিএনপির একটা অর্থনীতি বিষয়ক উপদেষ্টা পরিষদের প্রধান হয়েছেন। তো আবার দেখেন, আবার উনি আর একটা কথা বললেন যে আগে তো আমরা অনেক ডিগ্রিধারী গভর্নর টভর্নর দেখেছি, আমরা হচ্ছে এখন একজন, ওনার না হয় অভিজ্ঞতা নেই, তাহলে কেন ওনার উপর আস্থা রাখতে পারতেছি না। কারণ এটা হচ্ছে এরকম, ধরেন আপনার ক্যান্সার হয়েছে, আপনি অনেক ডাক্তারের কাছে গিয়েছেন, ঠিক আছে, কোনো ডাক্তারই আপনার সুস্থ করতে পারছে না, আপনার খুবই খারাপ খারাপ রোগ। এখন আপনি এই ডাক্তারকে বাদ দিয়ে তো আপনি আর একজন ভালো ডাক্তারের কাছে যাবেন, তাই না? আপনি তো কবিরাজের কাছে যাবেন না। তো বিষয়টা হচ্ছে এরকম, আপনার আপনার সিস্টেমটা হচ্ছে রুগ্ন, অর্থনৈতিক সিস্টেম হচ্ছে রুগ্ন। আপনার এতদিন যারা অভিজ্ঞ তারা ভালো করতে পারেন, আপনি আরেকজন অভিজ্ঞ লোককে দেন, তখন আমরা বিএনপি যদি আরেকজন অভিজ্ঞ লোককে দিত, বিএনপির ডাকসাইড, বিএনপির সংশ্লিষ্ট তো অনেক অর্থনীতিবিদ আছেন। আমি এমন একজনকে, যিনি তিনি হচ্ছে আমেরিকার একদম টপ ইউনিভার্সিটিতে প্রফেসর, এরকম লোক যেহেতু আছে, তাদের কাউকে দিলে তো আমরা এই প্রশ্ন আর তুলতাম না। এখন আপনারা গেছেন কবিরাজের কাছে, কারণ সেই কবিরাজ হচ্ছে আপনার নির্বাচনী প্রচারণার সাথে যুক্ত ছিল। আমার এই প্রশ্নের জায়গাটা হচ্ছে এখানে।